অর্থনীতির নানা মানদণ্ডে সংস্কারের ফল পেয়েছে বাংলাদেশ। চলতি অর্থবছরের শেষে বেড়েছে রিজার্ভ, সাথে রাজস্ব আদায় হয়েছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিয়ে। এছাড়া প্রবাসী আয়ও ছিল গতি, তবে সারা বছর জুড়ে ভাবিয়েছে চড়া মূল্যস্ফীতি। তাই তো আজ জাতীয় সংসদে পাশ হতে চলা বাজেটে গুরুত্ব পাবে মূল্যস্ফীতির এই বিষয়টি। এছাড়া বন্দর হাটের খবর এবং শেয়ার বাজারের খবর জানাবো। সপ্তাহের শুরুতে বৌনি আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তানজিম শাফিন। চলতি অর্থবছর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 27.15 বিলিয়ন ডলারে। চলতি মাসে IMF এর তৃতীয় কিস্তির 1.15 বিলিয়ন ডলার ঋণ, IDB, IDRB ও দক্ষিণ কোরিয়ার 90 কোটি ডলার ও রেমিটেন্সে ভর করে এই রিজার্ভ দাঁড়িয়েছে। আমরা একটু দেখে নিই যে চলতি বছর বিভিন্ন মাসে রিজার্ভের পরিমাণ কেমন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের শেষে রিজার্ভ দাঁড়িয়েছিল 27.13 বিলিয়ন ডলারে, এটি গ্রস রিজার্ভ বলা হয়, এবং জানুয়ারি মাসে সেটি ছিল 25.11 বিলিয়ন ডলার, ফেব্রুয়ারি মাসে 25.96 বিলিয়ন ডলার। এরপরে ধারাবাহিকভাবে আমরা দেখেছি রিজার্ভ কমেছিল মে মাস পর্যন্ত। তবে জুন মাসে এই বেশ কিছু বিদেশি ঋণের উপরে ভর করে দাঁড়িয়ে এবং রেমিটেন্স উল্লেখযোগ্যভাবে বেড়েছিল এই মাসে, তাই রিজার্ভ দাঁড়িয়েছে 27.15 বিলিয়ন ডলারে। জানেন যে এই বছরের এই অর্থ বছর থেকে গ্রস রিজার্ভের পাশাপাশি IMF এর BPM-6 পদ্ধতিতে রিজার্ভ পরিমাপ করা হয়, কারণ IMF এর যেই 4.7 বিলিয়ন ডলারের ঋণ সেটি পেতে গেলে এই রিজার্ভের হিসাবটি জরুরি। আমরা BPM-6 পদ্ধতিতে যেই রিজার্ভ দাঁড়িয়েছে সেটিও কিন্তু অনেকটা বেড়েছে, অর্থাৎ এই যে গ্রস রিজার্ভের সাথে সমান্তরালে বেড়েছে BPM-6 রিজার্ভ, যেটি দাঁড়িয়েছে 22 বিলিয়ন ডলারের কাছাকাছি। ডিসেম্বরের শেষে 21.86 বিলিয়ন ডলার ছিল, জানুয়ারির শেষে 19.96 বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে 20.78 বিলিয়ন ডলার, মার্চ মাসে ছিল 19.91, এপ্রিলে 19.97 এবং মে মাসে ছিল 18.64 বিলিয়ন ডলার, যেটি এখন 22 বিলিয়ন ডলারের কাছাকাছি এসে পৌঁছেছে। এবারে আমরা একটু রাজস্ব লক্ষ্যমাত্রা এবং রাজস্ব আহরণ নিয়ে কথা বলতে চাই। চলতি অর্থ বছর অর্থাৎ বিদায়ী অর্থ বছর 2023-24 অর্থ বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছিল 4,30,000 কোটি টাকা, সেখান থেকে 4,10,000 কোটি টাকায় নিয়ে আসা হয় যখন সেটি আসলে মাঝামাঝি সময় সংশোধন করা হয়েছিল। আমরা একটু দেখে নিই যে রাজস্ব আহরণের আমরা বিস্তারিত দেখব। আমরা দেখতে পাচ্ছি যে মে মাস পর্যন্ত অর্থাৎ প্রথম 11 মাসে রাজস্ব আহরণ হয়েছে মোট 3,24,378 কোটি টাকার, যার মধ্যে আমদানি রপ্তানির রাজস্ব রয়েছে 91,000 কোটি টাকার, মূল্য সংযোজন কর বা মূসক রয়েছে 91,000 কোটি টাকার, আয়কর ও ভ্রমণ করের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 92,000 কোটি টাকার মতো সেটি ছাড়িয়ে গেছে। সেখানে 1,05,000 কোটি টাকার রাজস্ব এসেছে এই আয়কর এবং ভ্রমণ কর বাবদ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোট রাজস্ব যে লক্ষ্যমাত্রা ছিল 3,25,740 কোটি টাকা বছরের প্রথম 11 মাসে, সেটি অর্জন হয়েছে 3,24,378 কোটি টাকা। প্রবৃদ্ধি রয়েছে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 14.86%। আয়কর এবং ভ্রমণ করে উল্লেখযোগ্যভাবে রাজস্ব আহরণ বেড়েছে, তবে আমদানি রপ্তানিতে লক্ষ্যমাত্রা কিছুটা পিছিয়ে রয়েছে। আমরা যদি বলি যে এই সাময়িক আহরণে অর্থাৎ 11 মাসের আহরণের তুলনা করি তাহলে 99% লক্ষ্যমাত্রা পূরণ করা গেছে। আবার প্রবাসী আয়ও আমরা দেখেছি যে চলতি বছর প্রায় 11 মাস জুড়েই আমরা দেখেছি যে এই জুন মাসেরও এখনো পর্যন্ত 6 দিনের হিসাব আসেনি। এই 6 দিনের হিসাব বাদে আমরা যদি জুন মাসের হিসাব দেখি সেখানেও প্রায় 2 বিলিয়ন ডলারের উপরে রিজার্ভ বৈদেশিক আয় এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে প্রবাসী আয় গড় যদি আমরা ধরি চলতি বছরের 12 মাসেই গড় প্রবাসী আয় ছিল 2 বিলিয়ন ডলার। অর্থাৎ এই আমরা যদি দেখি যে 23-24 অর্থ বছর শেষে এখানে 23.3 বিলিয়ন ডলার যদিও দেখানো হচ্ছে, আরও 6 দিন বাকি রয়েছে, সেখানে যদি 7 মিলিয়ন ডলারের রিজার্ভ আসে তাহলে সেটি পৌঁছে যাবে 24 বিলিয়ন ডলারে। অর্থাৎ গত 3 অর্থ বছরে কিন্তু আমরা 22 বিলিয়ন ডলারের নিচে প্রবাসী আয় বা রেমিটেন্স পাচ্ছিলাম। সেটি এই অর্থ বছরে, যেটি বিশ্বব্যাংক প্রাক্কলন করেছিল যে বাংলাদেশ 23 বিলিয়ন ডলার
প্রবাসী আয় পেতে যাচ্ছে 2023-24 অর্থ বছরে, সেটি কিন্তু সত্য হলো। 23 বিলিয়ন ডলার ইতিমধ্যে ছাড়িয়েছে, 24 বিলিয়ন ডলারের কাছাকাছি সেটি পৌঁছবে, সেটি বলাই যায়। আমরা যদি দেখি যে 2020-21 অর্থ বছরে এর আগে 24.77 বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল, এর পরপর এই অর্থ বছরে 23 বিলিয়ন ডলারের উপরে প্রবাসী আয় এলো। এই অর্থ বছরে প্রবাসী আয় বাড়ার পেছনে একটা কারণ রয়েছে যে 2022 অর্থ বছর থেকে আমরা জানি যে 2022 সাল থেকে মূলত প্রবাসী আয়ের উপরে 2.5% করা হয়েছিল প্রণোদনা, যেটি এর আগে ছিল 2% পর্যন্ত। তবে চলতি বাজেটে একটা প্রস্তাব ছিল যে সেটি 3% করা যায় কিনা, তবে সেখানে আসলে খুব কার্যকর ফলাফল এখনো পর্যন্ত প্রত্যাশা করা যাচ্ছে না। যেটি আমাদেরকে সবচেয়ে বেশি ভাবিয়েছে চলতি অর্থ বছর, সেটি হলো মূল্যস্ফীতি। বছর শেষে মূল্যস্ফীতি 9% বেশি থেকে, পুরো বছর জুড়ে আমরা দেখেছি যে 9.5% উপরে ছিল মূল্যস্ফীতি। আমরা যদি দেখি যে 2023 আগস্টে 9.24% ছিল মূল্যস্ফীতি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে সেটি 9.5% পৌঁছায় এবং জানুয়ারির পর থেকে বলা হচ্ছিল যে আমাদের যে মুদ্রানীতি রয়েছে, সংকোচনমূলক মুদ্রানীতি, এর মূল লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, কিন্তু সেটি করা যায়নি একেবারেই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রতি মাসে আমরা দেখেছি ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি বেড়েছে। সেখানে আসলে এই যে সার্বিক মূল্যস্ফীতি আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে যেই খাদ্য মূল্যস্ফীতি রয়েছে, যেটি সাধারণ ভোক্তাকে সবচেয়ে বেশি বাড়াচ্ছে, সেটি কিন্তু 10% বেশি রয়েছে। আর মে মাসের শেষে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89%, সেটি 10% ছুঁই অবস্থা রয়েছে। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা আসছে 2024-25 অর্থ বছরের বাজেট আজই পাশ হবে, সেখানে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। সহকর্মী বেলায়েত হোসাইন রয়েছেন আমাদের সঙ্গে, যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে। বেলায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনি কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, আপনি আসলে বিভিন্ন পরিকল্পনা, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা সবকিছুর সঙ্গে থাকেন। এই যে আজকে জাতীয় সংসদে বাজেট পাশ হতে যাচ্ছে, বলা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটা প্রাধান্য পাবে বড় ধরনের, আর সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আজকে সংসদে পুরো প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে? আচ্ছা, পদক্ষেপের বিষয়টি আসলে আমরা বুঝবো আগামীকাল থেকেই। 2024-25 অর্থ বছর শুরু হয়ে যাবে, তখন থেকে আসলে আমরা বুঝবো সরকার আসলে তার পদক্ষেপ কতটুকু নিচ্ছে এবং সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতিটা আমরা বলতে পারি যে আসলে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আলু এবং পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সারা দেশে। তো এটার একটা বড় নেতিবাচক প্রভাব কিন্তু খাদ্য মূল্যস্ফীতিতে পড়বে। একটু আগে আপনি বলছিলেন যে খাদ্য মূল্যস্ফীতি 10-এর উপরে উঠে গিয়েছে এবং সেটি আমরা দেখছি কোনো কোনো মাসে 11-এর উপর চলে যাচ্ছে। এটি একটি বলা যায় যে এটি একটি আমাদের জন্য আশঙ্কার একটি ব্যাপার, যেখানে সামগ্রিক মূল্যস্ফীতিও 10% ছুঁয়ে যাচ্ছে। তো বর্তমান সরকার এই যে চলমান অর্থবছর, সেখানেও কিন্তু মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করেছিল 6, কিন্তু সেটিও আসলে লক্ষ্যমাত্রার কাছাকাছি কিন্তু সেভাবে যাওয়া সম্ভব হয়নি। এবং আমরা দেখেছি বছর জুড়ে 8-9 এভাবেই কিন্তু মূল্যস্ফীতি ছিল, কখনো কখনো 10-এর কাছাকাছি চলে গিয়েছে। গতকালকে সংসদে অর্থমন্ত্রী কথা বলেছেন, অর্থ বিল পাশ হয়েছে, সেখানে বাজেটের সেই সমাপনী আলোচনা কথা বলে অর্থমন্ত্রী বলেছেন যে 2024-25 অর্থ বছরের মধ্যে তারা 6.5% মূল্যস্ফীতি নেমে আসবে, এটি তারা প্রত্যাশা করছেন। কিন্তু এখানে যে বাস্তবতা উঠে আসছে বা সংসদ সদস্যরা যে আলোচনাটি গতকালকেও করেছেন, বিশেষ করে বিরোধী দলের নেতাও তিনি বলেছেন যে আসলে মূল্যস্ফীতি বিষয়টি একদিকে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, করের চাপ, সেদিকে এই কর চাপ যখন আপনি বাড়তে থাকবে, বিভিন্ন জিনিসের উপর কর বসানো হবে, আমদানি রপ্তানি কর বাড়বে, সেক্ষেত্রে কিন্তু এই চাপটা গিয়ে কিন্তু এর প্রভাবটা কিন্তু মূল্যস্ফীতিতে গিয়ে সরাসরি পড়ে যায়। আবার যখন আপনি বাজেটের যে আমাদের যে ঘাটতি, এই ঘাটতি মেটাতে গিয়ে যখন অতিরিক্ত আভ্যন্তরীণ ব্যাংকের ঋণ নির্ভরতা বাড়ে, সেখানে কিন্তু শ্রমবাজারের মধ্যে একটা বড় ধরনের সমস্যা হয়। আবার এই শ্রমবাজার এটি একটা চক্রাকার সমস্যা। শ্রমবাজার যখন প্রভাবিত হয়, অর্থাৎ মানুষের যখন জব থাকে না, তখন মূল্যস্ফীতি কিন্তু তাকে আরো বেশিভাবে বিপর্যস্ত করে ফেলে। মানে একটা আমদানি মূল্যস্ফীতি রয়েছে আমাদের। সব মিলিয়ে এক ধরনের উভয় সংকেত কিন্তু এখন বলা চলে। এখন আসলে দেখার বিষয়, আজকে বাজেট নিয়ে আলোচনা চলছে জাতীয় সংসদে। আমরা দেখতে পাচ্ছিলাম যে জাতীয় সংসদে পাশের জন্য বাজেটের উপস্থাপনে আসলে কি কি প্রস্তাব রয়েছে, যদি একটু আর একটু ভালোভাবে বুঝিয়ে। গতকালকে বাজেটের সমাপনী আলোচনাটা সম্পন্ন হয়েছে, আজকে মূলত মঞ্জুরি দাবিগুলো উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ যে 7,97,000 কোটি টাকার এই বিশাল বাজেট,
এখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা করে পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়, এগুলো প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা তাদের পরিচালনা এবং উন্নয়ন ব্যয়টি মঞ্জুরি দাবি হিসাবে উপস্থাপন করবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এর আগের সংবাদ আমি বলেছিলাম যে 20টি দাবির মতো উপস্থাপন হয়েছে, এখন হয় আনুমানিক 30টির উপরে উপস্থাপন হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি সমাজ কল্যাণ মন্ত্রী তার মন্ত্রণালয়ের দাবি উপস্থাপন করেছেন, আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের দাবি উপস্থাপন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সংসদে ছিলেন না, তার পক্ষ থেকে আইনমন্ত্রী বলে দিয়েছেন। এভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা কথা বলছেন। শুরুটা আইনমন্ত্রীকে দিয়ে হয়েছে, শেষ হবে স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে। সেখানে আমরা দেখছি যে 59টি মঞ্জুরি দাবি আজকে সংসদে উপস্থাপন হবে। একটি দাবি আমি এর আগের সংবাদেও বলেছি যে এটি আমার কাছে একটু মজারই লেগেছে যে আসলে 2022 কোটি টাকা চেয়েছেন পরিচালনা এবং উন্নয়নের জন্য আইন মন্ত্রণালয়। সেখানে ছাঁটাইয়ের প্রস্তাবে আলোচনায় যেটি এসেছে যে কয়েকজন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা বলেছেন যে আসলে ওই 2022 কোটি টাকা না দিয়ে তাকে 1 টাকা দেওয়া হোক। অর্থাৎ তখন তিনি বলেছেন যে এই 1 টাকার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে আসলে প্রায় 42,000 মামলা এখনও নিরসন হয়নি, বিচারাধীন রয়েছে। সেখানে আমাদের যে বিচার বিভাগের যে আমাদের জনবল রয়েছে সেটি খুবই অপ্রতুল। তারা বলছে আদালতের সংখ্যা বাড়াতে হবে, জনবলের সংখ্যা বাড়াতে হবে, সেখানে 1 টাকা দিয়ে কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ যে 59টি মঞ্জুরির দাবি আজকে সংসদে, 59টির ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাঁটাই প্রস্তাবে 1 টাকা করা হোক, তাহলে কিন্তু সরকারকে আপনাকে 59 টাকা দিতে হবে। 59 টাকা দিয়ে তো আপনি জানেন যে পুরো সরকার পরিচালনা সম্ভব নয়। বুঝতে পারলাম। আপনার মূল্যবান আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। তিনি জানাচ্ছিলেন যে আজকে সংসদে, জাতীয় সংসদে বাজেট পাশ হতে চলেছে, সেখানে যেই বিষয়বস্তু থাকছে তার সবশেষ বৌনি আয়োজনে একটা বিরতি নিয়ে ফিরবো কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। গেল সপ্তাহে ইতিবাচক ধারা শেষ হবার পরে চলতি সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে উত্থান পতনের মধ্য দিয়ে। যদিও এখনো পর্যন্ত অর্থাৎ বেলা 1:30 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান নেমে এসেছে 21.01 পয়েন্ট, দাঁড়িয়েছে 5334.39 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন 400 কোটি টাকায় পৌঁছেনি, 383 কোটি 32 লাখ টাকার লেনদেন হয়েছে, যেটি গত দিন অর্থাৎ শেষ দিন গত সপ্তাহের আমরা দেখেছি যে সপ্তাহ শেষ হয়েছিল 700 কোটি টাকার বেশি লেনদেনের মধ্য দিয়ে। সেটি কিন্তু তার অর্ধেকও পৌঁছেনি চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে। আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। 263টি প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে মাত্র 91টির, দাম অপরিবর্তিত রয়েছে 42টি প্রতিষ্ঠানের শেয়ারের। সরিয়া সূচক এবং ভালো ভিত্তির 30টি প্রতিষ্ঠান নিয়ে DS30 সূচকও কমেছে। সরিয়া সূচক কমেছে 3.59 পয়েন্ট, দাঁড়িয়েছে 1179.92 পয়েন্টে, এবং DS30 সূচক 10.64 পয়েন্ট কমেছে, দাঁড়িয়েছে 1911.91 পয়েন্টে। অর্থাৎ আমরা বলতে পারি যে গত সপ্তাহের শেষ দিনে যে ইতিবাচক ধারা ছিল পুঁজিবাজারে, সেটি কিন্তু এই সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক ধারায় রূপান্তরিত হয়েছে। এটি আসলে সার্বলৌকিক খেলা। আমরা একটু দেখে নিতে চাই যে চলতি সপ্তাহে যেসব পর্ষদ সভা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের, যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের যে পর্ষদ সভাগুলো রয়েছে, যার মধ্যে আজকেই 4টি পর্ষদ সভা রয়েছে: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। তাদের প্রত্যেকের পর্ষদ সভা রয়েছে আজকের দিনে। এছাড়া বাংলাদেশ মনসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, তারা আগামীকাল পর্ষদ সভা করেছে। দেখতে নিতে চাই যে চলতি সপ্তাহে যেসব প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করছে তাদের বিস্তারিত। লিন্ডে বাংলাদেশ লিমিটেড নগদ 1540% লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস বা শেয়ার প্রতি মুনাফা দিয়েছে 34 টাকা 54 পয়সা। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড 35 টাকা 17 পয়সা শেয়ার প্রতি মুনাফা দিয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স নগদ 12% লভ্যাংশ ঘোষণা করেছে, যেটি ইপিএস বা আর্নিং পার শেয়ার দ্বারায় 1 টাকা 10 পয়সা। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 5 টাকা 88 পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নগদ
15% লভ্যাংশ ঘোষণা করেছে। একটা বিরতির পর ফিরব বন্দর ও হাটের খবর নিয়ে। বৌনি আয়োজনের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বৌনি। জানাবো বন্দরের খবর। এলসি জটিলতায় হিলি স্থলবন্দর দিয়ে দিন দিন কমছে আমদানির পরিমাণ। এতে বন্দরের শ্রমিকদের আয়ের পাশাপাশি কমেছে বন্দরের দৈনন্দিন আয়। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে আমরা দেখছিলাম রিজার্ভ দিন দিন বাড়ছে, বা আমাদের যে বৈদেশিক মুদ্রার সঞ্চয় সেটিও বাড়ছে। তাহলে আসলে ঋণপত্র খুলতে গিয়ে ব্যবসায়ীরা কোথায় বাধার সম্মুখীন হচ্ছেন, এবং এর ফলে বন্দরে আমদানি কার্যক্রম কি পরিমাণ কমেছে? এখন প্রতিদিন কত ট্রাক পণ্য আমদানি হচ্ছে বন্দর থেকে? শাফিন, আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু রিজার্ভ বাড়ছে, তবে রিজার্ভ বাড়ার পরেও কিন্তু বন্দর কেন্দ্রিক যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু এলসি জটিলতা সেটি কিন্তু এখনো রয়ে গেছে, আমরা দেখেছি। কারণ আমি বেশ কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ব্যাংকগুলোতে এলসি খুলতে গেলে শতভাগ মার্জিনে তাদেরকে এলসি খুলতে হচ্ছে, এবং বিশেষ করে ব্যাংকগুলো ছোট ছোট এলসি গুলো দিচ্ছে, এবং সেগুলো খাদ্যদ্রব্যের উপরে তারা একটু প্রাধান্য দিচ্ছে, এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তারা কিন্তু এলসি ছোট ছোট দিচ্ছেন, এবং বড় এলসির ক্ষেত্রে কিন্তু আমদানিকারকরা একটা হ্যারাসমেন্টে পড়ছেন এবং তাদেরকে বড় এলসি গুলো পাচ্ছেন না, ফলে কিন্তু আমদানিতে একটা প্রভাব পড়ছে আমরা দেখেছি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি শাফিন, যে বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে যেখানে 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হতো ভারত থেকে, বর্তমানে তার পরিমাণ কমে দাঁড়িয়েছে কিন্তু 50 থেকে 60 ট্রাক পর্যন্ত। এবং গেল অর্থ বছরে 2022 এবং 23 অর্থ বছর আমরা দেখেছি 12,97,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে বন্দরতে। তবে বর্তমান চলতি অর্থ বছরে গেল 11 মাসে পণ্য আমদানি হয়েছে মাত্র 6.5 লাখ টন পণ্য, যার প্রভাব কিন্তু বন্দরের শ্রমিক এবং বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন যে আয় আছে সেটিতে পড়েছে। এবং আমরা দেখেছি বিগত সময় শ্রমিকরা যেখানে প্রতিদিন 1 থেকে 1,500 টাকা আয় করতে পারতো, সেখানে তার পরিমাণ কমে 200 থেকে 300 টাকাও তে দাঁড়িয়েছে। এছাড়া যারা বন্দর কর্তৃপক্ষ রয়েছে ইতিমধ্যে প্রায় 37 জন কর্মচারী-কর্মকর্তাকে তারা ছুটিতে পাঠিয়েছেন এই আয়ের পরিধি কমবার কারণে। তো সব মিলিয়ে বলা চলে শাফিন, রিজার্ভ বাড়লেও এখন পর্যন্ত ব্যাংকগুলোতে এলসি জটিলতা রয়ে গেছে, যার কারণে কিন্তু আমদানিতে বড় ধরনের প্রভাব পড়েছে শাফিন। এবারে জানাবো হাটের খবর। দেশের প্রায় 60% সবজি সরবরাহ করা হয় যশোর থেকে। এর মধ্যে জেলার সবচেয়ে বড় সবজির বাজার 7 মাইলে প্রতি হাটে বেচাকেনা হয় প্রায় 2 কোটি টাকার সবজি। এ নিয়ে আরও জানাতে 7 মাইল সবজির হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে এই হাটে কি কি ধরনের সবজি রয়েছে, এগুলোর দাম কেমন, এবং দেশের কোন কোন জায়গায় এই সবজিগুলো বিক্রি হয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। সারা দেশে যে সবজির চাহিদা রয়েছে তার প্রায় 60% সবজির চাহিদা পূরণ করে এই যশোর জেলা। সে কারণে যশোরকে সবজির রাজধানী বলা হয়। আর এই যে সবজি রয়েছে সেই সবজি সবচেয়ে বড় হাট যেটি বলা হয়, যে যশোরের যে 7 মাইল হাট, এই হাট থেকেই কিন্তু সারা দেশে সবজির সরবরাহ করা হয়। আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার কারণে এখন সবজি দিনের দিন ঢাকায় পৌঁছানো সম্ভব। ঢাকা সহ চিটাগাং, খুলনা, দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই স্থানের সবজি দিয়ে থাকে। এই হাটে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার সবজি বিক্রি হয়ে থাকে। প্রতিদিন 60 থেকে প্রায় 70 ট্রাক সবজি কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন স্থানে দিয়ে থাকে। আজকে আমরা দেখেছি বাজার ঘুরে যে পটল রয়েছে সেই পটল বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 10 টাকা পর্যন্ত, কচুরমুখী 55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত, এবং অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজি কিন্তু কিছুটা হলেও দাম বেড়েছে বৃষ্টির কারণে, যারা বলছেন ব্যবসায়ী এবং কৃষকরা যারা বলছেন যে বৃষ্টির কারণে কিছুটা দাম বেড়েছে। এবং এই হাট থেকে কিন্তু সারা দেশে যে সবজি সরবরাহ করা হয়, যারা এখানকার চাষি রয়েছেন তারা বলছেন যে তাদের উৎপাদিত যে ফসল রয়েছে, সবজি রয়েছে, তারা এখানে আনেন এবং এখান থেকে বিভিন্ন স্থানে যেয়ে থাকে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। রিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রিপন হোসেন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যশোর থেকে সবজির হাটের খবরাখবর। এই ছিল আজকের বৌনি আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv।